আমি নন্দীদুলার মণ্ডল ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে বিহার যে স্টেট তার যে সিলেবাস, সোশ্যাল সায়েন্সের সিলেবাস, সেটা নিয়ে আলোচনা করবো। একটা ব্রিফ আইডিয়া দেবো তোমাদের যে সোশ্যাল সায়েন্সের যে সিলেবাস রয়েছে বিশেষ করে সাবজেক্টের জন্য, সেইটার কি আউটলাইন সেটা আমরা একটা দেখার চেষ্টা করব। এই বিহার স্টেটের এটা ক্লাস 5 নম্বর ক্লাস, এবং আমরা আলোচনা করব সিলেবাস। কিসের সিলেবাস? সোশ্যাল সায়েন্সের সিলেবাস। ক্লাস 9 এবং 10-এর জন্য যে সোশ্যাল সায়েন্সের সিলেবাস দেওয়া রয়েছে সেটা। এই সিলেবাসের যে হিন্দি পিডিএফ সেটাও দিয়েছি আমি, যেটা বাংলা ট্রান্সলেশন সেটাও টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। কারো যদি প্রয়োজন থাকে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, গিয়ে সেখানে বাংলা ট্রান্সলেশনটা দেখতে পারো। আমি এখানে ইংলিশে জাস্ট তার যে আউটলাইনটা সেটা লিখেছি, সেটা তোমরা দেখো, তাহলে একটা বেসিক আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, আমি সেই সোশ্যাল সায়েন্সের সিলেবাসে কি রয়েছে। এবার সোশ্যাল সায়েন্সে তোমরা প্রত্যেকেই জানো 4টে সাবজেক্ট রয়েছে। একটা হচ্ছে ইকোনমি, একটা হচ্ছে জিওগ্রাফি, একটা হচ্ছে হিস্ট্রি, একটা হচ্ছে পলিটি। এই টোটাল 4টে সাবজেক্ট মিলে হচ্ছে সোশ্যাল সায়েন্স। তাহলে এই সিলেবাসের মধ্যে কিন্তু 4টেই দেওয়া আছে, কোনোটা একটু কম, কোনোটা একটু বেশি। এইবার জিওগ্রাফির সঙ্গে আমরা ইকোনমিটাকে রিলেট করি। ইকোনমির কিন্তু মানে ইকোনমিক্সের কোর বিষয় কিন্তু এখানে নেই। বিশেষ করে ইকোনমিক জিওগ্রাফি বা অর্থনৈতিক ভূগোল নামে একটা সাবজেক্ট অনেকেই শুনেছ। এটা কিন্তু 11-12 এবং পরবর্তীতে পড়ানো হয়, ইকোনমিক জিওগ্রাফি বা অর্থনৈতিক ভূগোল। অর্থনীতিটাও কিন্তু এই জিওগ্রাফির সঙ্গে রিলেটেড। এটা কিন্তু অর্থনীতির মানে একদম কোর বিষয় আপনাদের পড়তে হবে এমনটা কিন্তু নয়। তাহলে সেই জন্য আমি ইকোনমি এবং জিওগ্রাফিকে এক সাইডে রেখেছি, এবং হিস্ট্রি এবং পলিটির সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। কারণ হিস্ট্রি যেরকম আমাদের একটা বিষয়, পলিটিক্যাল সায়েন্স একটা বিষয়, কিন্তু পলিটিক্যাল সায়েন্সের মূল এখানে পলিটিটা, বিশেষ করে ইন্ডিয়ান যে কনস্টিটিউশন, তার যে মানে পার্লামেন্টারি ডেমোক্রেসি, এই সব বিষয়, সেই জন্য হিস্ট্রির সঙ্গে আমি পলিটিটা রেখেছি। ঠিক আছে, তো এইখানে মূলত দেওয়া আছে, আমরা এক এক করে বোঝার চেষ্টা করব। আমি মূলত এই পোর্শনটা তোমাদের দেখিয়ে দেবো এই চ্যানেলে। ইকোনমি এবং জিওগ্রাফি কিন্তু আমি পড়াবো না। ঠিক আছে, আগেই বলে দিলাম এই পোর্শনটা কোথা থেকে পড়বে, কি করবে, সমস্ত কিছু আমি একটা আইডিয়া দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক সিলেবাসটা, কারণ যে কোনো পরীক্ষার সিলেবাসটা বোঝা অত্যন্ত জরুরি। এইবার হিস্ট্রির যে সিলেবাস সেটাকে আমরা মূলত দুটো পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি, আর একটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি। এইবার যদি সিলেবাসটা খুব ভালো করে খেয়াল করা যায় তাহলে দেখা যাবে যে ওয়ার্ল্ড হিস্ট্রির পার্টটা কিন্তু বেশি এবং ইন্ডিয়ান হিস্ট্রির পার্টটা কিন্তু কম। তাহলে প্রথমেই যেটা রয়েছে ওয়ার্ল্ড হিস্ট্রি, মানে সিলেবাসের একদম শুরুতেই রয়েছে আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, মানে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। বোঝা গেল আমেরিকা কিভাবে স্বাধীন হলো, সেইটা থেকে এই সিলেবাসটা শুরু। সেই সঙ্গে ফ্রান্স রেভলিউশন, ফরাসি বিপ্লব, WW1-2 অর্থাৎ ওয়ার্ল্ড ওয়ার 1 এবং 2, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুটোই রয়েছে। 2 নম্বর বুলেটিন রয়েছে ট্রাইবাল মুভমেন্ট। এইটা মূলত ইন্ডিয়ান, বিশেষ করে সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, তোমরা প্রত্যেকে চোয়ার বিদ্রোহের কথা শুনেছো। সেই ট্রাইবাল মুভমেন্টটা এইটা কিন্তু 2 নম্বরে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে রয়েছে। এইবার 3 নম্বরে দেখি, 3 নম্বরে রুরাল ইকোনমি অফ বিহার। এইবার এটা তো ইকোনমির পার্ট গেল মনে হচ্ছে, কিন্তু বিষয়টা ওরকম নয়। এই রুরাল ইকোনমি এটা জিওগ্রাফির সঙ্গেও রিলেটেড, আবার ইকোনমি তো রয়েছে সেই সঙ্গে হিস্ট্রির সঙ্গেও রিলেটেড। কেন আমি বলছি, এইখানে বিহারের যে এগ্রিয়ান ইকোনমি অর্থাৎ কৃষি অর্থনীতি, এবং কলোনিয়াল পিরিয়ড থেকে কিভাবে মানে কি ধরনের মুভমেন্ট হয়েছে কৃষিকে কেন্দ্র করে, এবং তার যে আউটকাম, এবং পরবর্তীকালে বিহারের যে এগ্রিকালচারকে বেস করে ইকোনমিটা গড়ে উঠলো, সেইটা কিন্তু এখানে মেনশন রয়েছে। সেই জন্য আমি কিন্তু এইটা এই জায়গাটায় রেখেছি। ঠিক আছে, হিস্ট্রি, ইকোনমি এবং মানে জিওগ্রাফি, মানে তিনটেই কিন্তু এর মধ্যে ঢুকে আছে। যেরকমটা বললাম যে ইকোনমি এবং জিওগ্রাফি কিন্তু বেশ একে অপরের পরিপূরক, এখানে ইকোনমির কোর বিষয় নেই। বোঝা গেল। এবার 4 নম্বরে আসি। এখানে আছে লিগ অফ নেশন এবং ইউনাইটেড নেশন অর্গানাইজেশন।
অর্থাৎ যেহেতু এখানে ওয়ার্ল্ড ওয়ার 1 এবং 2 রয়েছে, মানে দুটো বিশ্বযুদ্ধ হয়েছে এবং তার পরবর্তীতে শান্তি চুক্তি হয়েছে এবং লিগ অফ নেশন গঠন হয়েছে এবং পরবর্তীকালে ইউনাইটেড নেশন গঠন হয়েছে, তো এর যে ফাংশন কি এবং লিগ অফ নেশন ব্যর্থ হলো কেন ইত্যাদি সেই সব বিষয় 4 নম্বরে রয়েছে। 5 নম্বরটা যদি আমরা দেখি, ন্যাশনালিজম ইন ইউরোপ, ইউরোপের যে জাতীয়তাবাদ সেইটা কিন্তু সিলেবাসে মেনশন রয়েছে। ঠিক আছে, বুঝে গেল ন্যাশনালিজম ইন ইউরোপ। এবার 6 নম্বরে যদি আমরা দেখি, সোশ্যালিজম অ্যান্ড কমিউনিজম, অর্থাৎ সমাজতন্ত্রবাদ এবং বিশেষ করে যেটা মার্ক্সবাদের উপর ভিত্তি করে রাশিয়ায় যে বিপ্লবটা ঘটলো এবং কমিউনিস্ট সরকার গঠন হলো, সেইটা কিন্তু এইখানে রয়েছে 6 নম্বরে। কমিউনিজম, এই যে বলশেবিক বিপ্লবের কথা 1917, সেই সব বিষয় রয়েছে। এবার 7 নম্বরে আমরা যদি দেখি, ন্যাশনালিস্ট মুভমেন্ট ইন্দো চায়না, ইন্দো চায়নায় যে ন্যাশনালিস্ট মুভমেন্ট, বিশেষ করে ঔপনিবেশিকতাবাদের বিরুদ্ধে যে আন্দোলন, সেইটা কিন্তু এখানে রয়েছে। সেই সঙ্গে 10 নম্বরে আমরা যাব, তার আগে দেখি 8 নম্বরে কি আছে। 8 নম্বর পয়েন্টটাই রয়েছে ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, এটা আবার ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে ঢুকে গেল 8 নম্বর পয়েন্টটা। ঠিক আছে, এবার ইন্ডিয়ান হিস্ট্রির পার্টে কি ভারতের যে জাতীয়তাবাদ সেইটা, এবং 9 নম্বরে হয়েছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়ন কোথায়, ব্রিটেন এবং ইন্ডিয়া দুটোই। কারণ ঔপনিবেশিক সরকার থাকাকালীন যে ব্রিটেনে যে শিল্পায়ন হয়েছিল তার যে মানে প্রভাব কিন্তু ইন্ডিয়াতেও পড়েছিল, এবং ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে যে কম দামি দ্রব্য সেটা ভারতবর্ষের বাজারে এসেছিল এবং ভারতবর্ষের যে শিল্প সেটাকে ধ্বংস করে দিয়েছিল। এবং দেখবে বিশ্বযুদ্ধের সময় আবার ভারতে কিছু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে বা ইন্ডাস্ট্রি গড়ে উঠছে যুদ্ধের প্রয়োজনে, এবং যুদ্ধ শেষ হয়ে গেলে আবার সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তো সেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ব্রিটেন এবং ইন্ডিয়াকে কম্বাইন করে দেওয়া আছে। এবার 10 নম্বরে আছে কি, গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, এবং পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় যে গোটা বিশ্বব্যাপী যে উদারনীতি চিন্তা এবং বিশেষ করে পুঁজিবাদের যে বিকাশ ঘটলো, সেই সব বিষয় নিয়ে এই গ্লোবালাইজেশনের রয়েছে। এবং সেই সঙ্গে ট্রেড এবং মানে ইকোনমিক যে চেঞ্জ আসছে, বিশেষ করে আমেরিকা যে বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি সেইটার সাহায্যে যে নতুন সাম্রাজ্যবাদ মানে ছড়ানোর চেষ্টা করছে এবং ডিকলোনাইজেশন হচ্ছে এবং আমেরিকার বড় বড় কোম্পানিগুলো গোটা বিশ্বের বাজারকে দখল করছে। তো সেই ট্রেড অ্যান্ড ইকোনমি কীভাবে চেঞ্জ হচ্ছে আফটার ওয়ার্ল্ড ওয়ার, মানে 1950-এর পরবর্তীকালে দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে বিশ্বের অর্থনীতি, সেটা এখানে কিন্তু রয়েছে। এখানেও কিন্তু ইকোনমির পার্ট কিছু কিছু ঢুকে আছে এবং বেশিরভাগটাই হিস্ট্রি এবং ইকোনমি মিলে। এবং 13 নম্বর রয়েছে প্রেস কালচার এবং ন্যাশনালিজম, ভারতবর্ষের যে জাতীয়তাবাদ সেটা কিভাবে এই যে প্রিন্ট মিডিয়া বা সংবাদ মাধ্যম গড়ে উঠছে এবং কালচার, এই দুটো মিলে কিভাবে প্রভাব বিস্তার করছে সেইটা রয়েছে। বুঝে গেল? তো এই অবধি মোটামুটি ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইউরোপের হিস্ট্রি। তো দেখা যাচ্ছে যে ইউরোপের হিস্ট্রির পোর্শনটাই বেশি, ইন্ডিয়ান হিস্ট্রির পোর্শনটা কিন্তু কম। এবং সেই সঙ্গে ইন্ডিয়ান হিস্ট্রি কোনটা, শুধুমাত্র মডার্নের থেকে কিছু কোশ্চেন রয়েছে, বিশেষ করে ন্যাশনালিজম বা ন্যাশনাল মুভমেন্টের ওপরেই কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে। এখানে কিন্তু অ্যানসিয়েন্ট এবং মিডিয়াবেল হিস্ট্রি মেনশন নেই সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে, ভালো করে মাথায় রাখবে, অ্যানসিয়েন্ট এবং মিডিয়াবেল হিস্ট্রি কিন্তু সিলেবাসে নেই। তারপরে আসে জিওগ্রাফি। এবার জিওগ্রাফিটা আমি এখানে লিখিনি যেহেতু আমি পড়াবো না, সে একটু বলে দিই জিওগ্রাফিতে কি কি রয়েছে। যে বিশ্বে যে মানচিত্র, সেই সঙ্গে ভারতের যে অবস্থান বিশ্বের মানচিত্রে সেইটা, সেই সঙ্গে ড্রেনেজ সিস্টেম। এবার ড্রেনেজ সিস্টেম যারা অন্য স্ট্রিমের তারা হয়তো অনেকটা বুঝবে না, ড্রেনেজ সিস্টেম যারা জিওগ্রাফির তারা বুঝতেই পারছো যে অ্যাকচুয়ালি মানে এই যে গোটা ভারতবর্ষের যে ড্রেনেজ সিস্টেম, বৃষ্টি হলে জলটা তো শেষমেশ সমুদ্রে এসে পড়ছে। আমরা সাধারণত শহরগুলোতে দেখি ড্রেনেজ সিস্টেম, কিন্তু এই যে ভারতবর্ষের যে ড্রেনেজ সিস্টেম, বিশেষ করে রিভার সিস্টেম, তার বেসিন, এই সব ইত্যাদি বিষয় কিন্তু এখানে রয়েছে। তারপরে ভারতের জলবায়ু মানে ক্লাইমেট কীরকম সেটা সম্পর্কে একটা ইউনিট রয়েছে। এবার কৃষি সম্পর্কে রয়েছে এবং প্রাণী সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ সম্পর্কে রয়েছে, জনসংখ্যা সম্পর্কে রয়েছে, যে ডেমোগ্রাফি কীরকম, ভারতের প্রতিবেশী দেশ সেই সম্পর্কে রয়েছে, ভারতের প্রতিবেশী দেশ সম্পর্কে আমাদের জানতে হবে। সেই সঙ্গে মানচিত্র অধ্যয়ন, একটা মানচিত্রকে কীভাবে আমরা অধ্যয়ন করতে পারি, স্কেল কীভাবে,
মাপা হয় মানচিত্রে, এই সব বিষয়গুলো রয়েছে এবং জল দূষণ এই বিষয়টা রয়েছে। সেই সঙ্গে রয়েছে একটা সম্পদের একটা বড় বা রিসোর্স, আমাদের যে প্রাকৃতিক যে রিসোর্স রয়েছে, সম্পদ রয়েছে, সেগুলো থেকে অনেকগুলো ইউনিট রয়েছে এবং সম্পদ কি তার বন্টন ইত্যাদি বিষয়, যেমন কৃষি সম্পদ রয়েছে, জল সম্পদ রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, বন ও বন্যপ্রাণী সম্পদ রয়েছে। এই সঙ্গে শক্তি, শক্তি অর্থাৎ আমাদের যে পাওয়ার, বিশেষ করে প্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তি, মানে বিদ্যুৎ কোথা থেকে উৎপাদন হচ্ছে, জলবিদ্যুৎ, তারপরে তাপ বিদ্যুৎ, এই সমস্ত বিষয় এবং উৎপাদন শিল্প, ম্যানুফ্যাকচারিং যে সেক্টর সেটা সম্পর্কে রয়েছে এবং পরিবহন যোগাযোগ ট্রান্সপোর্টেশন সম্পর্কে রয়েছে। এবং শেষমেশ মানে বিহারকে স্পেসিফিক্যালি মেনশন করা হয়েছে, বিহারের যে প্রাকৃতিক সম্পদ এবং এখানকার যে জন সংখ্যা এবং তার যে ডেমোগ্রাফি সেই সম্পর্কে কিন্তু রয়েছে। জিওগ্রাফির মোটামুটি এইরকম একটা ব্রিফ সিলেবাস আমরা কিন্তু ওইখানে দেখতে পাবো। ঠিক আছে, বোঝা গেল। এইবার লাস্টে রয়েছে পলিটির পোর্শনটা। পলিটির পোর্শনটা কি রয়েছে একটু দেখো। এটা হচ্ছে পলিটির পোর্শন, সেটা হচ্ছে ডেমোক্রেসি। আমরা যেহেতু গণতান্ত্রিক দেশে বাস করি, ডেমোক্রেসিটা জানাটা আমাদের অত্যন্ত প্রয়োজন। এবং ভারতের যে ডেমোক্রেসি এবং ওয়ার্ল্ড ডেমোক্রেসি কীরকম, কীভাবে আসলো ডেমোক্রেসিটা, এবং ডেমোক্রেসির উৎস কি, মানে কি, ডেমোক্রেসি বলতে আমরা বেসিক্যালি কি বুঝি, এই সমস্ত বিষয় কিন্তু আমরা এখানে পড়বো। এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। ভারতের যে সংবিধান কিভাবে রচনা হলো, তার যে ড্রাফটিং কমিটি থেকে শুরু করে লাগু হওয়া পর্যন্ত সেই সমস্ত প্রক্রিয়া আমরা এখানে পড়ব। এটা যেরকম হিস্ট্রিরও পার্ট, আবার পলিটিরও পার্ট। ইলেকট্রাল পলিটিক্স, এই যে আমাদের যে মানে ইলেকশন হয় এবং তার যে এই ভোটিং এবং কাউন্টিং রাইট, আমাদের ভোটিং কি কিভাবে হয়, একটা ইলেকট্রাল পলিটিক্স কিভাবে চলে, এই সম্পর্কে বেসিক আইডিয়া থাকা দরকার। কারণ আমরা যেহেতু গণতান্ত্রিক দেশে বাস করি, সেহেতু আমাদের এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কিন্তু অবগত হওয়া মানে অত্যন্ত জরুরি। সেই জন্য এইটা সিলেবাসের মধ্যে রাখা হয়েছে। এছাড়া কি রাখা আছে, পার্লামেন্টারি ডেমোক্রেসি বা সংসদীয় গণতন্ত্র। তোমরা জানো যে আমাদের গণতন্ত্রটা হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসি বা সংসদীয় গণতন্ত্র। আমাদের একটা পার্লামেন্ট রয়েছে, প্রতিনিধিত্বমূলক যে আমাদের যে গণতান্ত্রিক সিস্টেম, সেটা সম্পর্কে জানতে হবে। সেই সঙ্গে পিএম এর কি ক্ষমতা এবং প্রেসিডেন্টের, এবং এই পিএম, প্রেসিডেন্ট, পার্লামেন্ট এবং সুপ্রিম কোর্টের মধ্যে যে আন্তঃসম্পর্ক, সেটা সম্পর্কে জানতে হবে। এবং প্রত্যেকটাই কারণ এক এক মানে পিলার, মানে ভারতীয় যে গণতন্ত্রের যে তিনটি স্তম্ভ, একটা বিচার বিভাগ, একটা শাসন বিভাগ, আর একটা হচ্ছে আইন বিভাগ। তো তার মধ্যে যে আন্তঃসম্পর্ক সেটা জানতে হবে। এবং আমাদের যে ডেমোক্রেটিক রাইট সেটা সম্পর্কে জানতে হবে। ডেমোক্রেটিক রাইট বলতে ফান্ডামেন্টাল রাইট, হিউম্যান রাইট, এই সম্পর্কে যে আমাদের যে মৌলিক অধিকার সংবিধান দিয়েছে সেটা কি, এবং আমাদের যে রাইট টু ইনফরমেশন রয়েছে, তারপর আমাদের যে মানবাধিকার রয়েছে সেই সম্পর্কে আমাদের জানতে হবে। এবং পলিটিক্যাল রাইট, আমাদের যে রাজনৈতিক অধিকারগুলো রয়েছে, ভোট দেওয়ার অধিকার এবং কে ভোট দিতে পারবে, কে ভোট দিতে পারবে না, একজন নাগরিকের কী কী অধিকার, এই সমস্ত বিষয় কিন্তু রয়েছে। তো বেসিক্যালি বোঝা গেল যে হিস্ট্রির যে পোর্শনটা, সেখানে ওয়ার্ল্ড হিস্ট্রিটা অনেক বেশি, ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে শুধুমাত্র মডার্ন হিস্ট্রি, ন্যাশনালিজমের পার্টটা অনেক বেশি, এবং ট্রাইবাল মুভমেন্ট রয়েছে, অ্যানসিয়েন্ট মিডিয়েভাল কিন্তু নেই। সেই সঙ্গে ডেমোক্রেসি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইলেকট্রাল পলিটিক্স, ভোটিং অ্যান্ড কাউন্টিং রাইট, পার্লামেন্টারি ডেমোক্রেসি, পিএম এবং প্রেসিডেন্ট এবং সুপ্রিম কোর্টের মধ্যে যে আন্তঃসম্পর্ক, ডেমোক্রেটিক রাইট এবং পলিটিক্যাল রাইট, এই গেল হচ্ছে পুরো একটা স্ট্রাকচার, যেটা তোমাদেরকে ধরে এগোতে হবে। কারণ সিলেবাসটা যদি না জানো তাহলে কি করে, কোথা থেকে পড়বে? কারণ তার মানে হিস্ট্রি তো শেষ নেই। এখন তুমি যদি অ্যানসিয়েন্ট হিস্ট্রি পড়তে বসো বা মিডিয়েভাল হিস্ট্রি পড়তে বসো সোশ্যাল সায়েন্সের জন্য, তাহলে তো হবে না। আবার যখন 11-12 ক্ষেত্রে যাবে, তখন হিস্ট্রি সিলেবাসটা আরও বড় হয়ে যাবে, হয়ে যাবে। তো বোঝা গেল যে সোশ্যাল সায়েন্সের যে সিলেবাস, তার যে হিস্ট্রি এবং পলিটির পার্টটা এখানে সম্পূর্ণ লেখা আছে, এবং জিওগ্রাফির পার্টটা আমি বলে দিলাম। বিশ্বের মানচিত্র থেকে শুরু করে ড্রেনেজ সিস্টেম, ইন্ডিয়ান ক্লাইমেট থেকে শুরু করে প্রাকৃতিক সম্পদ, প্রাণী সম্পদ, জনসংখ্যা, ভারতের প্রতিবেশী দেশ, মানচিত্র, জলসম্পদ এবং রিসোর্স এবং কৃষি সম্পদ, জলসম্পদ, খনিজ সম্পদ, বনসম্পদ এবং শক্তি, প্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তি, উৎপাদন শিল্প, পরিবহন এবং বিহারের যে ডেমোগ্রাফি এবং বিহারের যে প্রাকৃতিক সম্পদ, কারণ বিহার একটা খনিজ সমৃদ্ধ একটা রাজ্য। তো জানো সব এই সমস্ত কিছু কিন্তু এই সিলেবাসের মধ্যে মেনশন রয়েছে। এইবার এইটা পড়ার জন্য সব থেকে ভালো হয় যে বিহার বোর্ডের যে বই, সেটাকে আগে শেষ করা। সে বই নিয়ে, রিসোর্স নিয়ে আমি আরও পরে বলবো।
তো মোটামুটি তোমরা বিহার বোর্ডের যে বই সেখান থেকে শুরু করতে পারো, সেখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, বই নিয়ে আলোচনা করব। তাহলে সোশ্যাল সায়েন্সের সিলেবাসটা মোটামুটি বোঝা গেল আশা করি। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে নিশ্চয়ই আমাকে জানাবে, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। সকলকে অসংখ্য ধন্যবাদ।